নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের আজকের নিবেদন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও অষ্টাদশী। আজকের গল্পপাঠ ও বিভূতির চরিত্রে আমি নীলাঞ্জন, তারানাথের চরিত্রে বুবাই, অন্যান্য চরিত্রে সৌরভ, শিউলি, দীপ্তিমান, রাজ ও বাল্মীকি। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প অষ্টাদশী। ঠাকুরমশাই, বলি ও ঠাকুরমশাই, দয়া করে একটিবার দরজাটা খুলুন। আমি কিশোরী, আমরা এসছি। আমি আর কিশোরী যখন ঠাকুরমশাইয়ের বাড়ির বন্ধ সদর দরজার সম্মুখে এসে উপস্থিত হলাম, তখন পড়ন্ত বিকেল বলা চলে। আষাঢ় মাসে ভরা বর্ষার সময়। এখন সারাদিন একটানা ঝমঝম করে বৃষ্টিপাত হয়ে এই সবেমাত্র কিছুক্ষণ হলো বৃষ্টি একটু থেমেছে। তবে আকাশের মুখ গাঢ় কালো মেঘের চাদরে এতটাই ভার হয়ে রয়েছে যে তা দেখে নিঃসন্দেহে বলা যায় হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি আরম্ভ হবে। বৃষ্টির কথা ভেবে আমরা দুই বন্ধু দুখানি ছাতা নিয়ে তবেই পথে বের হয়েছি। ছাতা ছাড়া এইরকম অবস্থায় বের হলে বড় ফ্যাসাদে পড়তে হতো। আজ রবিবার, ছুটির দিন। সারাদিন ঘরের বাইরে পা রাখতে পারিনি, বৃষ্টির কারণে গৃহবন্দী হয়েছিলাম। তাই বৃষ্টি একটু থামতেই কিশোরী আমার বাড়ির এসে উপস্থিত হলো। তার বক্তব্য, এক্ষুনি এতটুকু বিলম্ব না করে আমাদের মঠ লেনের উদ্দেশ্যে যাত্রা করা উচিত। তার এই প্রস্তাব আমারও খুব একটা খারাপ লাগলো না। সত্যিই তো, বেকার বেকার ঘরে বসে বসে অযথা সময় নষ্ট করার চেয়ে বরং ঠাকুর মশাইয়ের বাড়ি থেকে ঘুরে এলে নেহাত মন্দ হয় না। এই ভেবে আমিও একখানি ছাতা বের করে একসাথে রওনা হয়েছিলাম ঠাকুর মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। তবে আসার পথে মনে করে ঠাকুর মশাইয়ের জন্য তার অত্যন্ত পছন্দের সিগারেট পাসিং শো এর প্যাকেট কিনতে একেবারেই ভুলে যাইনি আমরা। পাসিং শো সিগারেট যে তার ভীষণ প্রিয় সে কথা আমাদের জানা। তাই আমরা ঠাকুর মশাইয়ের বাড়িতে আসার সময় প্রায় প্রত্যেকবারই এই একটা করে সিগারেটের প্যাকেট নিয়ে আসি। কিশোরী বন্ধ সদর দরজায় কড়া নেড়ে বেশ জোরালোভাবে নাড়তে নাড়তে উচ্চস্বরে কথাগুলো বলল। কিশোরীর কথা শুনে ঠাকুর মশাইয়ের কন্যা চারি সদর দরজা খুলে দিল। আরে কাকাবাবু যে, আসুন আসুন, ভেতরে আসুন। বাবা, সকাল থেকে যেই হারে বৃষ্টি হলো, বিকেলের দিকে যে একটু বৃষ্টি থামবে তা তো আমি ভাবতেই পারিনি একেবারে। তা চারিমা, ঠাকুরমশাই ঘরে আছেন তো? আগে হ্যাঁ কাকাবাবু, বাবা মশাই ঘরেই রয়েছেন। আপনারা বসুন, ভেতরে ঢুকে আসুন। আকাশের যা অবস্থা দেখছি তাতে আবার কিছুক্ষণের মধ্যে মুষলধারায় বৃষ্টি নামলো বলে। চারির কথা শুনে সৌজন্যমূলক মৃদু হাসি হেসে আমি এবং কিশোরী চৌকাঠ পেরিয়ে ঘরের ভেতর প্রবেশ করা মাত্রই সে সদরের দরজা বন্ধ করে তাতে আগল তুলে দিল। আমি এবং কিশোরী উঠোনের একপাশের দাওয়ার ঠিক নিচে জুতো জোড়া খুলে সেখানে ছাতাগুলো নামিয়ে রেখে উপরে উঠে এসে দুয়ারে রাখা তক্তপোষের উপর বসলাম। আমাদের গলার আওয়াজ পেয়ে ঠাকুরমশাই বেরিয়ে এলেন ঘরের বাইরে। আমরা দেখলাম তার মুখমণ্ডল জুড়ে একটা অদ্ভুত উজ্জ্বল আলোর দীপ্তি বিরাজ করছে। পরিষ্কার বুঝতে পারলাম যে আমরা আজ হঠাৎ তার বাড়ি এসে উপস্থিত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দ পেয়েছেন। ঠাকুরমশাই আমাদের ঠিক মুখোমুখি তক্তপোষের সামনে এসে বসলেন। আমি পাসিং শো সিগারেটের প্যাকেটখানা বের করে তার দিকে এগিয়ে দিলাম। ঠাকুরমশাই আজ আর সিগারেট নিতে বিন্দুমাত্র আপত্তি করলেন না দেখে বুঝতে পারলাম আমরা বেশ কয়েকদিন আসিনি বলে ঠাকুরমশাইয়ের পছন্দের সিগারেট এই পাসিং শো খাওয়া হয়নি। তাই আজকে সামান্যতম আপত্তি না করে ফস করে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে সিগারেটের অগ্রভাগে আগুন ধরিয়ে তাতে টান দিতে লাগলেন মনের সুখে। চারি আমাদের উদ্দেশ্যে বলে উঠল,
কাকাবাবু, আপনারা বসে একটু গল্প গুজব করুন, আমি আপনাদের জন্য চটজলদি চা নিয়ে আসছি গরম গরম। কিশোরী ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে টান টান উত্তেজনার সাথে বলল, জানেন ঠাকুরমশাই, আজ আসার পথে রাস্তায় দেখলাম একজন বসে আছেন, আর তাকে গোল করে ঘিরে রয়েছে বেশ কয়েকজন মানুষ। অত ভিড় দেখে আমিও সেই দিকে এগিয়ে গিয়ে বিষয়টা আসলে ঠিক কি ঘটেছে তা বুঝতে পারলাম। সেই ভদ্রলোক নাকি বেশ কিছু অর্থের বিনিময়ে যে কোনো মানুষের কেবলমাত্র মুখ দেখে তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু তথ্য বলে দিতে পারছেন অনায়াসে। আর সেই সকল অজানা বিষয় জানার জন্য উৎসাহী মানুষজন একেবারে যেন ঝাঁপিয়ে পড়েছে তার উপর। আচ্ছা ঠাকুরমশাই, সত্যি কি কোনো মানুষের এরকম আশ্চর্য ক্ষমতা থাকে? মাঝে মধ্যে কিশোরী এমন নির্বোধের ন্যায় এক একখানা কথা বলে যে তার কথা শুনে রীতিমতো আমারই ভীষণ রাগ ধরে যায়। আমি খানিকটা মেজাজের সাথে কিশোরীর এই প্রশ্নের জবাবে বললাম, আহ কিশোরী, তুমি কি ঠাকুর মশাইয়ের বিশেষ ক্ষমতার কথা শোনোনি নাকি? আমাদের ঠাকুর মশাইয়েরও তো অনেক বিশেষ ক্ষমতা রয়েছে। তিনি তার সেই সমস্ত ক্ষমতার কথা আমাদের বিভিন্ন ঘটনার মাধ্যমে একাধিকবার বলেছেন। তারপরও তুমি এরকম অমূলক প্রশ্ন করছো কি করে, আমি সেটাই বুঝতে পারছি না। বিভূতি, তুমি এরকম ভাবে কিশোরীকে বকাবকি করছো কেন? কিশোরীর কথায় আমি কিছুই মনে করিনি। তা কিশোরী, আমি বরং তোমাকে বিষয়খানি একটু খোলসা করে বুঝিয়ে বলি। আমাদের এই জগৎ সংসারে এমন কিছু কিছু মানুষ রয়েছেন যাদের সত্যি অনেক অতিলৌকিক আশ্চর্যজনক ক্ষমতা থাকে, তবে তাদের সংখ্যা অনেকই কম। কেউ জন্মগতভাবে ঈশ্বর প্রদত্ত সেই ক্ষমতা পায়, আবার কেউ কেউ কঠিন তপস্যা সাধনার মাধ্যমে এইরূপ নানান ক্ষমতা লাভ করে। আমার ক্ষেত্রে যেমন আমি মধুসুন্দরী দেবীর কৃপায় তার আশীর্বাদে নানান অতিলৌকিক ক্ষমতা পেয়েছিলাম, যদিও এখন সেই সবের বেশিরভাগটাই নষ্ট হয়ে গিয়েছে। এইবার তোমাকে মনে রাখতে হবে কিশোরী, এইরকম প্রকৃত ক্ষমতা সম্পন্ন মানুষ কিন্তু হয়তো লাখে একজন। তাহলে এই যে এত হাটে বাজারে পথে ঘাটে উঠতে বসতে নানান মানুষের তোমরা দেখা পাও, যারা নিজেদের অনেক ক্ষমতা আছে বলে দাবি করে, তারা কিন্তু বেশিরভাগই ভণ্ড। কেবলমাত্র অসৎ উপায় লোক ঠকিয়ে ব্যবসা করার জন্যই পন্থা অবলম্বন করেছে তারা। যে সকল মানুষের সত্যি সত্যি এরকম ক্ষমতা থাকে, তারা কখনোই অর্থের বিনিময়ে সেই ক্ষমতা প্রয়োগ করে না। মানুষের মঙ্গলে, সমাজের কল্যাণে, বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে রক্ষা করতে তারাই সমস্ত ক্ষমতা প্রয়োগ করে। রাস্তাঘাটে যারা নিজেদের ক্ষমতার কথা বড়াই করে নানান ধরনের কথা বলে, তাদের অধিকাংশই আসলে নকল। তাদের মধ্যে সামান্যতম কোনো ক্ষমতাই নেই। কেবলমাত্র সাধারণ মানুষকে বোকা বানিয়ে ঠকিয়ে তাদের কাছ থেকে অর্থ রোজগার করাই তাদের মূল উদ্দেশ্য। ঠাকুর মশাইয়ের মুখ থেকে এরূপ ব্যাখ্যা শোনার পর আমি এবং কিশোরী দুজনেই চুপচাপ বসে রইলাম। ঠাকুর মশাই পুনরায় নিজের থেকে আবার বললেন, বুঝলে হে কিশোরী, একবার আমি একটি গ্রামে গিয়ে এমন এক যুবতী নারীর সাথে পরিচিত হয়েছিলাম, যার এইরকম অনেক অসাধারণ অতিলৌকিক ক্ষমতা ছিল। সেই সকল ক্ষমতা কোনো সাধারণ যুবতীর থাকা একেবারেই সম্ভব নয়। সে ছিল সাক্ষাৎ দেবী মহামায়ার অংশ। তোমরা তো মনে করো যে তোমাদের ঠাকুর মশাই হলো এই বিপুল পরিমাণ জগৎ সংসারের মধ্যে সবচেয়ে ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। আমার অসাধ্য বলে কোনো কিছুই বুঝি থাকতে নেই, কিন্তু না হে, বাস্তবে বিষয়টা মোটেও তেমন নয়। তান্ত্রিকের চেয়েও এই পৃথিবীর মধ্যে আরো অনেক ক্ষমতা সম্পন্ন মানুষ রয়েছে। সেই সমস্ত মানুষদের কাছে তোমাদের ঠাকুর মশাইয়ের ক্ষমতাও অতীব নগণ্য। সেইবার আমি এরকমই এক যুবতী নারীর সাক্ষাৎ পেয়েছিলাম।
যার ক্ষমতা আমার থেকে ঢের গুণ বেশি। ঠাকুর মশাইয়ের মুখে এই কথা শোনার পর কিশোরী আর নিজেকে কিছুতেই আটকে রাখতে পারল না। মুহূর্তের মধ্যে সে ঠাকুর মশাইয়ের দিকে তাকিয়ে মুখে অকৃত্রিম হাসির রেখা ফুটিয়ে সুবোধ বালকের ন্যায় আবদারের ভঙ্গিমায় বলল, ঠাকুর মশাই, আজ বরং আপনি আমাদের সেই ঘটনার কথাই বলুন। ওই যুবতীর কথা জানতে বড় ইচ্ছে করছে। কিশোরীর কথা শেষ হতে না হতেই রুনুঝুনু শব্দে নূপুর বাজিয়ে চারি রান্নাঘরের বাইরে বেরিয়ে ক্রমে এগিয়ে এলো আমাদের দিকে। হাতে তার একখানি পাত্রের মধ্যে চায়ের পেয়ালা এবং কিছু গরম গরম পাঁপড় ভাজা। মুচমুচে গরম ধোয়া ওড়া পাঁপড় ভাজা দেখে কিশোরীর দুই চোখ কেমন যেন উজ্জ্বল হয়ে উঠল। তার জিভের কোণে যে জল এলো সেটা ঠিক বুঝতে পারলাম। সে চায়ের উদ্দেশ্যে বলল, বাহ চারিমা, সত্যি তোমার জবাব নেই। চায়ের সাথে পাঁপড়ও ভেজে এনেছো, তাহলে তো পুরো বিষয়টা একেবারে জমে যাবে। কিশোরীর কথা শুনে চারি মুচকি হাসল। সে আমাদের সামনে তক্তপোষের উপর ফাঁকা অংশে প্লেটটা নামিয়ে রেখে চলে গেল। আমি এক পেয়ালা চা ঠাকুর মশাইয়ের দিকে বাড়িয়ে দিয়ে এক পেয়ালা কিশোরীর হাতে তুলে দিলাম। তারপর নিজেও নিলাম এক পেয়ালা। বাইরের প্রকৃতি জুড়ে কেমন যেন একটা অন্ধকারের আস্তরণ নেমে এসেছে। যদিও সময় অনুযায়ী এখন এত তাড়াতাড়ি সন্ধ্যা হবার কথা নয় একেবারেই, কিন্তু আকাশ জুড়ে এমন মেঘের ঘনঘটা থাকার কারণেই প্রকৃতির মধ্যে আজ আলোর মাত্রা অদ্ভুত রকমের কম। বেশ কিছুটা সময় বৃষ্টি থামবার পর পুনরায় আবার শুরু হলো তাণ্ডব। গুরু গুরু শব্দে গর্জে উঠল কালো মেঘ রাশি। অন্ধকারাচ্ছন্ন পরিবেশ মুহুর্মুহু সেকেন্ডের ভগ্নাংশের জন্য সাদাটে আলোর ছটায় পুরোপুরি পরিপূর্ণ হয়ে উঠল। শোষ শব্দে বেশ কিছুটা সময় জোরালো বাতাস বওয়ার পর ঝমঝম করে বৃষ্টি নামল। নিমেষের মধ্যেই চারপাশ পুরোপুরি ঝাপসা হয়ে উঠল। চারি এসে আমাদের সামনে নামিয়ে রেখে গেল একটা লণ্ঠন। লণ্ঠনের স্বল্প হলদেটে আলোর ছটা ছড়িয়ে পড়ল অন্ধকারে ডুবে যেতে বসা পরিবেশের মধ্যে। এক অদ্ভুত আলো অন্ধকারের সৃষ্টি হলো সমগ্র পরিবেশ জুড়ে। আমাদের নিজেদের মুখের উপর অস্পষ্ট আবছা আগুনের আলো এসে পড়ল। কিশোরীর কথায় ঠাকুর মশাই এবার চায়ের পেয়ালায় একটা বড় চুমুক দিয়ে বললেন, আচ্ছা বেশ, আমি বরং আজ তোমাদের এই ঘটনার কথাই বলবো। তবে দাঁড়াও, তার আগেই চাটুকু খেয়ে একখানি সিগারেট ধরাই, তারপর সেই ঘটনার কথা বলতে আরম্ভ করছি। আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। কিছুটা সময়ের মধ্যেই ঠাকুর মশাই চা গলদকরণ করে শূন্য পেয়ালাখানি নামিয়ে রাখলেন নিচে। তারপর পাসিংশ সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে টান দিয়ে মুখের মাধ্যমে গোল গোল ধূসর ধোয়ার রিং ছেড়ে বলতে আরম্ভ করলেন, তোমরা তো জানো যে আমি বরাবরই একটু ভবঘুরে স্বভাবের মানুষ। অতীতে বিভিন্ন অচেনা অজানা জায়গায় ঘুরে বেরিয়েছি সম্পূর্ণ উদ্দেশ্যহীন ভাবে। ঘরের চার দেওয়ালের গণ্ডিবদ্ধ জীবনের মধ্যে দীর্ঘদিন একটানা থাকতে আমার একেবারেই ভালো লাগতো না। কেমন যেন দম বন্ধ হয়ে আসতো। বারবার মন চাইতো বাইরের অজানা প্রান্তে ছুটে যেতে। তাই তো জীবনের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দিয়েছি বিভিন্ন জায়গায়। কখনো কোনো নিবিড় ঘন জঙ্গলের মধ্যে দেখেছি, তো আবার কখনো লোকালয়, কখনো পাহাড়ে, তো আবার কখনো সমুদ্রবর্তী অঞ্চলে। মধুসুন্দরী দেবীর আশীর্বাদে আমার জীবনে কখনো কোনোদিনও মোটা ভাত কাপড়ের অভাব হয়নি। এমন অনেক সময় কাটিয়েছি যখন আজ দুমুঠো খেলে কালকে খাবো কি তা জানি না, অথচ দেখেছি ঠিক কোথাও না কোথাও থেকে খাবারের জোগাড় হয়ে গিয়েছে। আর সেই খাবারের পরিমাণ এতটাই যে আমার বেশ কয়েকটা দিন স্বাচ্ছন্দ্যে চলে যেতে পারে। সেইবার হাঁটতে হাঁটতে আমি গিয়ে পৌঁছেছিলাম মাধবপুর নামের একটি গ্রামে। অন্যান্য আর 5টা গ্রামের মতোই মাধবপুর ছিল একটি অত্যন্ত সাধারণ গ্রাম, কিন্তু সাধারণ হয়েও তার মধ্যে যেন লুকিয়ে ছিল অসাধারণের ছোঁয়া।
বিখ্যাত কোনো শিল্পীর নিপুণ তুলির টানে ফুটিয়ে তোলা কোনো ছবির মতন সুন্দর সবুজ একটি গ্রাম মাধবপুর। মাধবপুর পৌঁছে আমি প্রকৃতির সৌন্দর্য ও বৈচিত্র্য দেখে এতটাই মুগ্ধ হলাম যে মনস্থির করলাম এখানে বেশ কিছুটা দিন থেকে তবেই আমি অন্যত্র রওনা দেব। তখন বুঝতে না পারলেও এখন বেশ বুঝতে পারি। ভাগ্যিস আমি কয়েকটা দিন সেই গ্রামে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, তা না হলে ওই যুবতীর সাথে আমার দেখাও হতো না, হয়তো এই জীবনের কখনোই তার সাথে সাক্ষাতের সুযোগও হতো না। সেই গ্রামে প্রবেশ করে একটি চায়ের দোকান দেখতে পেয়ে সেখানে থাকা বেঞ্চে বসে দোকানদারের উদ্দেশ্যেই বললাম, একবার চা পাওয়া যাবে? আমার প্রশ্নে চায়ের দোকানদার এবার বেশ কিছুটা সময় আমার দিকে তাকিয়ে রইল। আসলে আমি সেই গ্রামে সম্পূর্ণই অপরিচিত হবার কারণে সে আমাকে অবাক চোখেই দেখলো বেশ কিছুটা সময় ধরে। তারপর গামছা দিয়ে কপালের ঘাম মুছে অত্যন্ত সরলতার সাথেই সদা হাস্যময় মুখেই জবাব দিল, পাওয়া যাবে বই কি, নিশ্চয়ই পাবেন। এই কথা বলে সে একটি মাটির ভাঁড়ে চা ঢেলে ওই উষ্ণ ধুমায়িত চা বাড়িয়ে দিলেন আমার দিকে। চায়ের পেয়ালায় সামান্য ফুঁ দিয়ে তাতে লম্বা চুমুক বসালাম আমি। চায়ের দোকানে সেরকম মানুষের ভিড়ভাট্টা ছিল না। দোকানদার আমার উদ্দেশ্যে বলল, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? অবশ্যই বলো, কি জানতে চাও? এত সংকোচ বোধ করারই বা কি আছে? আগে মানে আপনাকে তো আমাদের গ্রামে পূর্বে কখনো দেখিনি। আপনি কি বাইরে থেকে আসছেন? তবে আপনার পোশাক আশাক দেখে মনে হচ্ছে আপনি বোধহয় কোনো সাধক মানুষ। মানে আপনার পরিচয়টা যদি জানতাম তাহলে একটু ভালো হতো আর কি। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, আমি এখানকার স্থানীয় মানুষ নই। এখান থেকে বহু দূরে আমার বাড়ি। আমার নাম তারানাথ চক্রবর্তী, তবে লোকে আমায় তারানাথ তান্ত্রিক বলেই ডাকে। অল্প স্বল্প টুকিটাকে কিছু তন্ত্রমন্ত্র জানি, আর জানা রয়েছে কিছু জ্যোতিষবিদ্যা। তাই দিয়ে চেষ্টা করি যে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ ভঞ্জন করতে। আপনি জ্যোতিষবিদ্যা জানেন? আচ্ছা, বলছিলাম আমার হাতটা একটু দেখে বলে দিতে পারবেন? মানে আমার অদৃশ্যে ঠিক কি লেখা আছে? এই দোকানদার ভদ্রলোকের এই কথা শুনে আমি কিছুটা হাসলাম। চোখের ইশারা করে তাকে বললাম আমার সামনে এসে মুখোমুখি বসতে। আমার ইশারা বুঝতে পেরে চায়ের দোকানদার গুমটি মতন ছোট্ট দোকান থেকে বেরিয়ে বাইরের বেঞ্চে ঠিক আমার সম্মুখে এসে বসল। আমি তার ডান হাতখানি মেলে ধরলাম চোখের সামনে। তারপর বেশ কিছুটা সময় নিখুঁতভাবে পরীক্ষা করে তার দিকে তাকিয়ে বললাম, তোমার হস্তরেখা বিচার করে আমি একসাথে অনেকগুলোই ভালো শুভ লক্ষণ দেখতে পাচ্ছি, যার থেকে বোঝা যাচ্ছে তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে অতি সত্বর। ভালো কিছু দেখতে পাচ্ছেন? একটু দয়া করে বলুন না, মানে কি ভালো হতে চলেছে আমার সাথে? প্রথমত, তোমার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটতে চলেছে খুবই শীঘ্রই। তোমাকে আর দিবানিশি এভাবে পরিশ্রম করতে হবে না। কোনো একদিক থেকে প্রচুর পরিমাণে অর্থ পেতে চলেছ তুমি। দ্বিতীয়ত, তোমার একমাত্র কন্যার খুব শীঘ্রই একটি ভালো পাত্রের সাথে বিবাহ হতে চলেছে। তৃতীয়ত, এমন কিছু ঘটবে যাতে তোমার এবং তোমার সমগ্র পরিবারের মান সম্মান অনেকই বেড়ে যাবে। এই সমগ্র তল্লাটে মানুষজন তোমাদের মাথায় করে রাখবে। আমার কথা শুনে সেই চায়ের দোকানদারের চোখ মুখ জুড়ে একটা বিস্ময়ের ভাব ফুটে উঠল। সে যেন তার নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। কোনো কিছু বুঝে ওঠার আগেই আমায় প্রণাম করল সে। আমি খানিকটা অপ্রস্তুতের সাথেই বলে উঠলাম, আহা, কি করছোটা কি? এইভাবে কেউ প্রণাম করে নাকি? আপনার কথাগুলো শুনে মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি পাচ্ছি ঠাকুরমশাই। বিশ্বাস করুন, আপনি বলছেন আমার অর্থনৈতিক অবস্থার অনেক উন্নতি হবে, আর সেই জন্য আমি অতটা খুশি হইনি যতটা খুশি হয়েছি আমার মেয়ের কথা শুনে। আমরা বড় গরিব মানুষ ঠাকুরমশাই। মেয়ের একটা ভালো ঘরে একটা ভালো পরিবারের সুপাত্রের সাথে বিবাহ দেওয়া যে কত বড় চাপের এক বিষয় তা নিশ্চয় আপনি বুঝতে পারেন।
আর মানে তার উপর আমার মতো গরিব নিত্যদিন খেটে খাওয়া মানুষের মাথায় সেই চাপের বোঝা আরও দ্বিগুণ বলে মনে হয়। আপনি যে বলেছেন খুব শীঘ্রই আমার মেয়ের জন্য কোনো একটা ভালো ছেলেকে মানে তার স্বামী হিসেবে পেতে চলেছে, আমার মেয়ের বিবাহ হতে চলেছে, এই কথা জেনে আমি বড় খুশি। সত্যি গ্রামের মানুষেরা কি সরল কি সাদা সিধা প্রকৃতির হয়। তার প্রকৃত দৃষ্টান্ত ছিল ওই চায়ের দোকানটার মানুষটা। তার দুই চোখের মধ্যে ফুটে উঠেছিল কি ভীষণ আত্মতৃপ্তি। সে আমার উদ্দেশ্যেই বলল, ঠাকুরমশাই, আমি বরং আপনাকে আরেক ভাঁড় চা দিই। আমাকে উত্তর দেওয়ার বিন্দুমাত্র সুযোগ না দিয়ে দোকানদার পুনরায় চায়ের দোকানে ঢুকে একবার চা ঢেলে তা আমার দিকে বাড়িয়ে দিল। আমি চায়ে চুমুক দিয়ে তার দিকে তাকিয়ে বললাম, তা তোমার নাম কি? তোমার বুঝি এই গ্রামেই ঘর? হ্যাঁ, দেখুন দেখিনি কাণ্ড, এতক্ষণ ধরে আপনার সাথে এত কথা বলছি অথচ নিজের নাম পরিচয় দেওয়ার কথাই মাথায় আসেনি। আগে ঠাকুরমশাই, আমার নাম জগন্নাথ পাল। এই মানে এই সামনেই আমার বাড়ি। ঠাকুরমশাই, আপনার কাছে একটা অনুরোধ করব, বা বলতে পারেন আবদার করব। আপনাকে কিন্তু আমার সেই আবদার রাখতেই হবে। আমি না করলে শুনবো না কিন্তু। আবদার? তা বলো শুনি, তোমার কি আবদার? আগে ঠাকুরমশাই, আপনি তো আমাদের গ্রামে বেশ কিছুদিন থাকবেন, দয়া করে আমার বাড়িতে কয়েকটা দিন একটু থাকবেন, চলুন না। আপনাকে আমার বড় মনে ধরেছে। সত্যি নিত্যদিন এত মানুষের সাথে আমার আলাপ হয়, অথচ আপনার মতো আমি কাউকে দেখিনি। আপনি দয়া করে আপত্তি করবেন না, তাহলে মনে বড় কষ্ট পাবো। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার বাসায় আপনার সামান্যতম কোনো ত্রুটি থাকবে না। সেরকম হলে বলবেন, আমি আপনার আলাদা রান্নার সমস্ত ব্যবস্থা করে দেব। আপনি নিজে রান্না করেও খেতে পারবেন। তবু আপনি চলুন। আপনার পায়ের ধুলো আমার পূর্বপুরুষের ভিটেতে পড়লে সেই ভিটে শুদ্ধ হয়ে যাবে ঠাকুরমশাই। আমি বিলক্ষণ বুঝতে পারছি আপনি কোনো সাধারণ মানুষ নন। কিন্তু জগন্নাথ, তুমি যা বলছো তা যে হবার নয়। আমি একজন ভবঘুরে মানুষ, বিভিন্ন জায়গায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোই আমার কাজ। নানান অচেনা অজানা জায়গায় ঘুরে ঘুরে বেড়ানোর সূত্রেই বিভিন্ন পরিত্যক্ত ভাঙা মন্দির, গাছতলা অথবা খোলা আকাশের নিচেই রাত কাটানো আমার অভ্যেস হয়ে গিয়েছে। সেজন্যই আমার কোনো অসুবিধাই হয় না। আমি তোমাদের গ্রামে থাকবো ঠিকই, কিন্তু তোমার বাড়ি থেকে থাকতে আমি পারবো না। আপনি দয়া করে আপত্তি করবেন না ঠাকুরমশাই। আমার মনে বড় স্বাদ হয়েছে আপনাকে আমার ঘরে নিয়ে যাওয়ার জন্য। দয়া করে আপনি আমার বাড়িতে চলুন। আপনি আপনার নিজের মতো করেই থাকবেন সেখানে, আপনাকে কেউ বিরক্ত করবে না। আমার বাড়িতে কেবল আমার স্ত্রী আর কন্যাই রয়েছে। এইভাবেই সেই চায়ের দোকানদার তথা জগন্নাথ এমনভাবে জোড়াজোড়ি করতে লাগলো যে শেষ পর্যন্ত আমাকে তার গৃহে যাওয়ার জন্য এক প্রকার রাজি হতেই হলো। আমি যেতে রাজি হয়েছি দেখে তার আনন্দের আর অন্ত রইল না। তড়িঘড়ি দোকানপাট বন্ধ করে জগন্নাথ আমায় নিয়ে চলল তার বাড়ির উদ্দেশ্যে। তার বাড়িতে এসে সে তার স্ত্রী এবং কন্যার সাথে আমার পরিচয় করিয়ে দিল। কিন্তু তার কন্যাকে দেখে আমি পুরোপুরি বাকরুদ্ধ হয়ে পড়লাম। অপলক ভাবে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম সেই মেয়ের দিকে। আমার যেন বিস্ময়ের আর অন্তই রইল না। একটানা এতক্ষণ পর্যন্ত গল্প বলার পর এবার ঠাকুরমশাই একটু থামলেন। ঠাকুরমশাই থামতে না থামতেই কিশোরী জিজ্ঞাসা করল, কেন ঠাকুরমশাই? জগন্নাথের মেয়ের মধ্যে আপনি কি এমন দেখলেন যার কারণে আপনার ওই রকম বাকরুদ্ধকর অবস্থা হলো? জগন্নাথের মেয়ের দিকে প্রথম দৃষ্টি নিক্ষেপ করতেই আমি দেখলাম তার সমগ্র শরীর জুড়ে কেমন যেন উজ্জ্বল এক তেজরশ্মি বিচ্ছুরিত হচ্ছে। আমি সেদিন ঠিক কি উপলব্ধি করছিলাম সত্যি তোমাদেরকে সেই ভাষায় আমি বোঝাতে কখনোই পারবো না। পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে সে মোটেও কোনো সাধারণ যুবতী নয়। যুবতীর মাথা ভরা ঘন কালো পিঠ ছাপানো চুল,
গায়ের রং সোনালি ধানের মতন ঝলমলে, টানা টানা পদ্ম ফুলের পাপড়ির মতন দুই চোখ, সেই চোখের মধ্যে নীল উজ্জ্বল মণি, গোলাপি রঙের ঠোঁট, লম্বা নাকের মাঝখানে একটি ছোট্ট ধাতব নথ, আর পরনে তার বাড়ির আটপৌড়ে লাল শাড়ি। সেই মেয়েকে দেখে আমি পুরোপুরি মুগ্ধ হয়ে গেলাম। হাতের ইশারায় তোকে কাছে ডেকে বললাম, মা, তোমার নাম কি? যুবতী বিনার ঝংকারের মতন মিষ্টি সুর করেই বলল, আগে আমার নাম দুর্গা। আমি মনে মনে বিস্ময়ের সাথেই বললাম, সত্যি সার্থক নাম বটে। দেবী দুর্গাই যেন স্বয়ং মানবী রূপ ধারণ করে মর্তলোকে আবির্ভূতা হয়েছে। ডান হস্তের বৃদ্ধাঙ্গুষ্ঠ বাড়িয়ে দিয়ে আমি সেই যুবতীর মধ্য ললাটে চেপে ধরে দুই নয়ন মুদিত করতেই উপলব্ধি করলাম এ সাক্ষাৎ দেবী কাত্যায়নীরই অংশ। জগন্নাথের মেয়ে দুর্গা মায়ের ডাকে সাড়া দিয়ে চলে গেল ঘরের বাইরে। জগন্নাথ আমার নিকটে এসে খানিকটা চিন্তিত গলায় বলল, কি হলো ঠাকুরমশাই, আপনি আমার মেয়েকে দেখে এরকম স্তম্ভিত হয়ে গেলেন কেন? আমি লক্ষ্য করেছি যে দুর্গাকে দেখে আপনার চোখ মুখের অভিব্যক্তি কিরকম যেন বদলে গিয়েছিল কিছুক্ষণের জন্য। আমি আর জগন্নাথের কাছ থেকে কোনো কিছুই গোপন করলাম না। যেটুকু যা বুঝতে পেরেছিলাম তাকে সবটাই বললাম। জগন্নাথ আমার কথা শুনে এক প্রকার কেঁদেই ফেলল। চোখের জল মুছে সে কাতর কণ্ঠে বলল, হে আপনি কি বলছেন ঠাকুরমশাই? আমার এত সৌভাগ্য যে সাক্ষাৎ দেবীর অংশ আমার মেয়ে হয়ে এই মর্তলোকে এসেছে। হায় ভগবান, তোমার এত করুণা! আমি যা বলছি তা এক বর্ণ মিথ্যে নয় জগন্নাথ। সত্যি তুমি বড় ভাগ্যবান, তাই তো এরকম এক কন্যা সন্তানের পিতা হয়েছ। আসলে তুমি এতটাই সহজ, সাদাসিধে, সরল প্রকৃতির মানুষ, হয়তো সেই কারণে ঈশ্বর তোমার বাড়িতে এসেছেন। আচ্ছা জগন্নাথ, তোমার এই মেয়ের বয়স কত হবে? আগে ঠাকুরমশাই, আমার মেয়ে দুর্গা এই কিছুদিন পূর্বেই 18 বছরে পা দিল। বুঝতে পেরেছি, তার মানে সে সদ্য অষ্টাদশী হয়েছে। বুঝলে হে জগন্নাথ, অষ্টাদশী অবস্থায় যে কোনো বালিকাই অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। এই বয়সটা নারীদের জন্য এমন এক বয়স যেই সময় একজন মেয়ে মা হওয়ার ক্ষমতা লাভ করে। প্রকৃতির গুণ তাদের দেহে ফুটে ওঠে। জগন্নাথ, তোমার মেয়ে মোটেও কোনো সাধারণ মেয়ে নয়। তার প্রমাণ তোমরা সহ সমগ্র গ্রামের মানুষ বুঝতে পারবে স্বল্প কিছুদিনের মধ্যেই। ঠাকুরমশাই জ্বলন্ত সিগারেটের ফিল্টারখানি ছুঁড়ে ফেললেন মাঝ উঠোনে জমা জলের মধ্যে। বৃষ্টির মাত্রা এখন কিছুটা কমলেও পুরোপুরি থামেনি। আকাশ যেমন মেঘাচ্ছন্ন ছিল, ঠিক তেমনই মেঘে ঢাকা অবস্থায় রইল। তক্তপোষের থেকে সামান্য কিছুটা ব্যবধানে থাকা ছোট্ট টিমটিমে লণ্ঠনটা তার সর্বশক্তি দিয়ে সামান্য নিষ্প্রভ আলো বিলিয়ে দিতে লাগলো সেই অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে। ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে পুনরায় আবার বলতে শুরু করলেন গল্পের পরবর্তী অংশ। এইভাবেই বেশ কয়েকটা দিন কেটে গেল। আমি জগন্নাথের বাড়িতেই আশ্রয় নিলাম। সারাদিন আমি সেই গ্রামের বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াই, স্থানীয় মানুষদের সাথে কথাবার্তা বলি, আর রাতটুকু থাকি জগন্নাথের বাড়িতে। জগন্নাথের স্ত্রী বড় ভালো মানুষই ছিলেন, একেবারে এক কথা যাকে বলে মাটির মানুষ। সে আমার যত্নের সামান্যতম কোনো ত্রুটি রাখেনি। কিন্তু হঠাৎ করেই মাধবপুর গ্রামের উপর নেমে এলো অমঙ্গলের কালো ছায়া। আমি বুঝতে পারলাম সাংঘাতিক কোনো এক অশুভ কিছু ঘটতে চলেছে খুব শীঘ্রই। আমার হৃদয়ের মধ্যে কেমন যেন একটা বিপদের ঘণ্টাও বেজে উঠল। তোমরা তো খুব ভালোভাবেই জানো যে বিপদ ঘটার পূর্বে আমি তার আগাম পূর্বাভাস পাই। এবারও সেই রকমই ইঙ্গিত পেয়ে আমি শতভাগ নিশ্চিত হলাম যে মাধবপুর গ্রামের উপর একটা অমঙ্গলজনক কিছু ঘটতে চলেছে। কিশোরী বিচলিতভাবে প্রশ্ন করল, কি বিপদ নেমে এলো ঠাকুরমশাই মাধবপুর গ্রামের ওপর?
মাধবপুর গ্রাম জুড়ে দুটি ভয়ানক জীবের আগমন ঘটল। সন্ধ্যার অন্ধকার নেমে রাত্রি গভীর হলে সেই গ্রামের পার্শ্ববর্তী খাল পাড়ের বুনো জঙ্গল থেকে ছুটে এলো দুটি বিশাল দেহী শৃগাল। তবে তাদের আকার ও আকৃতি এতটাই বড় যে সেগুলো যেন আস্ত একটা হায়না। তোমাদের কি বলবো কিশোরী, এইরকম ভয়ানক জন্তু আমি হয়তো জীবনে ওই প্রথমবারই দেখেছিলাম। বিভৎস হাড় হিম করা তাদের রূপ, বিশাল বড় বড় পেশিবহুল সেই দুই শৃগালের গোটা দেহ লম্বা লম্বা কালো লোমে আবৃত। তাদের দুই চোখ টকটকে গাঢ় লাল, রক্তের রং ঠিক যেরকম লাল হয় ঠিক সেরকমই লাল মণিবিহীন উজ্জ্বল দুটি চোখ নিয়ে অন্ধকারে দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে তারা ঝাঁপিয়ে পড়তে লাগলো নিরীহ গ্রামবাসীদের উপর। মুখ গহ্বরের মধ্যে থাকা লম্বা লম্বা সুচালো দাঁতের শাড়ি থেকে ক্রমাগত টপ টপ শব্দে চুইয়ে পড়ে লালা মিশ্রিত রক্ত। মানুষের চিৎকার চেঁচামেচি আর্তনাদে ভরে গেল সমগ্র মাধবপুর গ্রাম। একটি রাতের মধ্যেই প্রাণ হারালো অসংখ্য নিরীহ নিরপরাধ মানুষ। গোটা গ্রাম জুড়ে নেমে এলো শোকের ছায়া। যে সমস্ত মানুষেরা মারা গেল তাদের পরিবারের আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়ল স্বাভাবিকভাবে। সকলের মনের মধ্যে একটা আতঙ্ক জন্ম নিল। মাধবপুর গ্রাম জুড়ে নেমে এলো একটা থমথমে নীরবতার ভাব। গোটা গ্রামের রাস্তা, পথঘাট, অলিতে গলিতে, বাড়ির পাশে কেবলমাত্র পড়ে রইল মানুষের অর্ধভুক্ত আখাওয়া ভিন্ন ভিন্ন মৃতদেহগুলি। জগন্নাথের মুখ থেকেই আমার কথা শুনে সেই গ্রামের প্রধান স্বপন মুখার্জি এলেন আমার সাথে দেখা করতে। আগে নমস্কার ঠাকুর মশাই, আমার নাম স্বপন মুখার্জি। আমি এই মাধবপুর গ্রামের প্রধান। জগন্নাথের মুখ থেকে আমি আপনার বিষয়ে সমস্ত কিছুই শুনেছি। আপনি আমাদের গ্রামে এসে উপস্থিত হয়েছেন শুনে সত্যি সত্যি আমি বড় খুশি। কিন্তু আমাদের গ্রামে কি অঘটন ঘটল বলুন দেখি। গতকাল রাতের মধ্যে কত মানুষ আহত হয়েছে, কত মানুষ নিহত হয়েছে। অসহায় স্বজন হারানো মানুষের কান্নায় যেন ভরে গেছে আমাদের এই সমগ্র মাধবপুরের আকাশ বাতাস। তাদের বুক ফাটা আর্তনাদ আর হাহাকার ছড়িয়ে পড়েছে সমস্ত প্রান্তরে। আমি যে এই সকল কিছুই বুঝে উঠতে পারছি না। আমার সবকিছুই কেমন যেন গুলিয়ে যাচ্ছে। দেখুন স্বপনবাবু, আপনাদের গ্রামে গতকাল রাতে যে বিপর্যয় নেমে এসেছে তা কোনো সাধারণ বিপর্যয় নয়। অর্থাৎ আমি বলতে চাইছি এই ঘটনা কোনো সাধারণ ঘটনা একেবারেই হতে পারে না। আচ্ছা স্বপনবাবু, একটু ভালো করে ভেবে উত্তর দিন তো, যে এই রকম ঘটনা এর পূর্বে আপনাদের গ্রামে কিংবা স্থানীয় কোনো গ্রামে কখনো ঘটেছে কিনা? আগে না ঠাকুর মশাই, এরকম ঘটনা কস্মিক কালেও আমাদের এখানে কখনো ঘটেনি। আমাদের গ্রাম মাধবপুরের বাইরে যে খাল পার রয়েছে সেখানে একটি ছোট্ট বনাঞ্চল আছে, কিন্তু তার মধ্যে যে এরকম এত বড় বড় হিংস্র শৃগাল বাস করছে তা আমরা কেউই জানতাম না। আমার মনে হয় কি জানেন, এই শৃগালগুলো আমাদের এখানে এতদিন ধরে ছিল না, হয়তো অন্য কোথাও থেকে এসেছে। তা না হলে তো এর পূর্বেও তারা রাতের অন্ধকারে গ্রামের ওপর আক্রমণ করত, কিন্তু এতদিনে একবারও সেরকম কোনো ঘটনা ঘটেনি। যা ঘটেছে তা কেবলমাত্র কাল রাতেই প্রথম। স্বপনবাবুর কথা শুনে আমি তার উদ্দেশ্যেই বললাম, দেখুন স্বপনবাবু, আমি কাল রাতে সচক্ষে দেখেছি সেই দুই শৃগালকে, এবং তাদের দেখে এটুকু পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যে তারা ইহজগতের বাসিন্দা নয়। আমরা এই ঘটনাটাকে ঠিক যতটা সাধারণ বলেই মনে করছি ততটা সাধারণ কিন্তু নয়। তাহলে আপনি
আপনি কি বলতে চাইছেন ঠাকুরমশাই? এই ঘটনার সাথে কি কোনো অলৌকিক বিষয় জড়িত রয়েছে নাকি? হ্যাঁ, আমার কিন্তু তেমনটাই মনে হচ্ছে। দেখুন, প্রথমত কোনো শৃগাল কিন্তু আকার আকৃতি এত বৃহৎ হয় না, কিংবা তাদের শরীরেও অত শক্তিও থাকে না যে একসাথে এতগুলো মানুষের প্রাণ তারা নিয়ে নিতে পারে অনায়াসেই। আর দ্বিতীয়ত, আপনাদের এখানে এর পূর্বে এরকম শৃগাল কিন্তু কখনোই দেখা যায়নি। তাহলে হঠাৎ করে আজ এই শৃগালের আগমনই বা ঘটলো কোথা থেকে? আর তৃতীয় কারণ হচ্ছে সব থেকে জোরালো যে বিষয়টা, সেটা হলো আমি নিজে প্রত্যক্ষ করেছি ওই দুই শাবদ প্রাণীকে। সচক্ষে তাদের রূপও আমি দেখেছি। কোনো শৃগালের চোখ আদৌ ওরকম টকটকে লাল হতে পারে না। নিতান্ত সাধারণ দুটি শৃগাল কখনোই মানব জাতির মধ্যে এরকম আতঙ্কের সৃষ্টিও করতে পারে না। তাই আমি আপনাকে জোর গলায় বলতে পারি যে এই দুটো শৃগাল মোটেও সাধারণ কোনো শৃগাল নয়। আমার অনুমান যদি ভুল না হয়, তাহলে শৃগালের ছদ্মবেশে এরা অন্য কেউ। এসব আপনি আপনি কি বলছেন ঠাকুরমশাই? আপনার অনুমানের কথা শুনে ভয় যে আমার বুক কেঁপে উঠছে, হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এরা যদি সত্যি শৃগাল না হয়, তাহলে এরা আসলে কি? হায় ভগবান, আমাদের এই মাধবপুর গ্রামের ওপর এ কোন কালো ছায়া নেমে এলো? এরা যে শৃগাল নয় সে ব্যাপারে আমি সম্পূর্ণই নিশ্চিত। তবে এরা আসলে কারা তা আমি এখনই আপনাকে বলতে পারছি না স্বপনবাবু। এবার এবার তাহলে কি হবে ঠাকুরমশাই? এই বিপদের হাত থেকে কিভাবে কিভাবে রক্ষা পাবো আমরা? আপনাদের সমস্ত গ্রামবাসীদের এখন বড়ই সাবধানে সতর্ক হয়েই থাকতে হবে। সন্ধ্যার অন্ধকার নামার পর কেউ বাড়ি থেকে বের হবেন না। বিনা প্রয়োজনে তো নয়, এমনকি প্রয়োজনেও না। মাথায় রাখবেন, সন্ধ্যার অন্ধকার নামলেই কিন্তু আজও আপনাদের গ্রামে উপস্থিত হবে সেই দুই রক্তলোভী শৃগাল। আর তারা যদি একবার আপনাদের গ্রামে এসে উপস্থিত হয়, তখন কিন্তু নাগালের মধ্যে যে বা যাদের পাবে তাদেরকে নৃশংসভাবে হত্যা করবে। সন্ধ্যার পর থেকে বাড়ির চারপাশ একটু আগুন জ্বালিয়ে রাখার ব্যবস্থা করবেন। এতে ওরা আগুন দেখে ভয়ই পাবে, সুতরাং মানুষজনের বসতির ধারে পাশে ঘেঁচতেও পারবে না খুব একটা। আচ্ছা, বেশ, ঠিক আছে ঠাকুরমশাই। আপনি আপনি যেমনটা বললেন ঠিক তেমনটাই মেনে চলবে আমাদের সমস্ত মাধবপুরের গ্রামের মানুষ। আমি এখনই লোক পাঠিয়ে সকলকে সতর্ক করে দেওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠাকুরমশাই, এইবার তাহলে আমি আসি। নমস্কার। আমার কাছ থেকে বিদায় নিয়ে স্বপনবাবু জগন্নাথের বাড়ি থেকে বেরিয়ে গেলেন। সত্যি মাধবপুর গ্রামের এমন শোচনীয় অবস্থার কথা ভেবে আমার বড়ই দুশ্চিন্তাই হল। সারাটা দিন কেটে গেল পুরোপুরি একটা থমথমে ভাব কেন্দ্র করে। বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড়ের পূর্বে প্রকৃতি ঠিক যেরকম নীরবতাময় হয়ে ওঠে, এ যেন খানিকটা ঠিক সেই রকমই অবস্থা। সমস্ত মানুষের মধ্যে একটা চাপা ভয় ক্রমে দানা বাঁধতে আরম্ভ করল। সন্ধ্যার অন্ধকার নামার পর মাধবপুরের পার্শ্ববর্তী শুকনো খাল পাড়ের অপর প্রান্তের জঙ্গল থেকে ভেসে এলো শৃগালের রক্ত জল করা হুঙ্কার ধ্বনি। সেই আওয়াজ শুনে প্রতিটি গ্রামের মানুষ যেন ঠক ঠক করে কাঁপতে আরম্ভ করলো। ঊর্ধ্বশ্বাসে ঝড়ের গতিতে সে বিশালাকার দুই শৃগাল দৌড়ে এসে রীতিমতো তাণ্ডব আরম্ভ করলো গ্রামের উপর। তবে আমার নির্দেশে সমস্ত গ্রামের মানুষজন খুব সতর্কই ছিল আগে থেকে। কেউ বাড়ির বাইরে বের হয়নি অন্ধকার নামার পর থেকে। যে যার গৃহে দরজা জানলা বন্ধ করে গৃহবন্দী অবস্থায় থাকলো। তাই সেই রাতে আর কোনো মানুষকেই হত্যা করতে পারলো না ওরা। গোটা গ্রামের মানুষ ভয়ে যেন কাঁটা হয়েই রইল। সকলে বিনিদ্র অবস্থায় দুরু দুরু বুক নিয়ে রজনী যাপন করল। পূবের আকাশে সূর্যের আলো ফুটলে সে দুই শৃগাল পুনরায় ছুটে গেল জঙ্গলের দিকে। নিশি ফুরালে মানুষজনের মধ্যে গুঞ্জন উঠল। আমি
অনেক কিছু ভাবনা চিন্তার পরও এই সমস্যার কোনো একটি সমাধানের উপায় খুঁজে বের করতে পারছিলাম না। কেমন যেন নিজেকে অসহায় বলেই মনে হচ্ছিল। ঠিক এমন অবস্থায় সেদিন সকালে ঘটল এক আশ্চর্যজনক ঘটনা। আবার ঠাকুরমশাই তার গল্প বলা থামালেন। তবে এইবার আমরা দেখলাম তার চোখ মুখের মধ্যে কেমন যেন একটা অস্থির ভাব রয়েছে। তিনি ভারী চঞ্চল হয়ে উঠেছেন। তার এই লক্ষণ আমি কিংবা কিশোরী আমরা দুজনেই খুব ভালোভাবে জানি। আমরা বুঝতে পারলাম এবার তার একটু গড়গড়ায় টান দেওয়ার সময় হয়ে এসেছে। ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে খানিকটা বিরক্তি মিশ্রিত গলায় বললেন, বুঝলে হে কিশোরী বিভূতি, তোমরা এখানে একটু বসো। হ্যাঁ, আমি বরং চট করে ঘরের ভেতর থেকে একটু গড়গড়াখানা সেজে আনি। গড়গড়ায় টান না দিলে একেবারেই আর চলছে না। আসলে তোমরা আমার জন্য যতই নামি দামি কোম্পানির সিগারেটের প্যাকেট কিনে আনো না কেন, আমাদের মতন সেকেলে পুরনো দিনের মানুষেরা কিন্তু তামাক সেবনের আসল মজা খুঁজে পায় ওই গড়গড়া কিংবা হুঁকোর মধ্যেই। আর একটাও বাক্য ব্যয় না করে ঠাকুরমশাই এবার তক্তপোষ ছেড়ে উঠে দাঁড়িয়ে শটান পা বাড়ালেন কক্ষের দিকে। ঠাকুরমশাইয়ের এইরকম গল্পের মাঝে বিরতি নেওয়ার ব্যাপারটা কিশোরীর একেবারেই অপছন্দের। কিন্তু এক্ষেত্রে আমার কিংবা তার কিছুই করার নেই। কিশোরীর মুখ ক্রমে বাংলা পাঁচের মতো গম্ভীর ও বেজার হয়ে উঠল। আমি বুঝতে পারলাম সে ঠাকুরমশাইয়ের প্রতি বেশ অসন্তুষ্ট হয়েছে। কিশোরীর মন মেজাজ খানিকটা ভালো করার জন্য আমি তার দিকে তাকিয়ে বললাম, আরে ভায়া কিশোরী, এত মন খারাপ করে বসে রয়েছে কেন? জানোই তো ঠাকুরমশাইয়ের এরকম একটু একটু বিরতি নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে গল্প চলাকালীন। আর এই সময়ে আমরাও বরং দুখানি সিগারেট ধরাই। চলো একটু ধূমপান করে আসি, আমাদেরও সময় কেটে যাবে। আমার কথায় কিশোরীর মুখের থেকে এবার গাম্ভীর্যের ভাব খানিকটা কমে এলো। সিগারেটের প্যাকেটখানি বের করে সে দুটো সিগারেট তুলে নিল, আমার জন্য এবং অপরটি নিজের জন্য। তারপর ফস করে দেশলাই কাঠি জেলে আমরা সিগারেটে আগুন ধরিয়ে লম্বা লম্বা টান দিতে লাগলাম। ঠাকুরমশাই আমাদের থেকে বয়সে ও সম্মানে অনেক বড়, তাই আমরা কখনো তার সামনে ধূমপান করি না। কিন্তু একবার তিনি যখন ঘরের ভেতর গড়গড়া সাজাতে ঢুকেছেন, তখন আর বেশ কিছুটা সময় এদিক পানে আসবেন না, সে ব্যাপারে নিশ্চিত হয়েই আমরা ধূমপানে মনোনিবেশ করলাম। কিছুক্ষণ পর ঠাকুরমশাই ফিরলেন। ততক্ষণে আমরা আবার তক্তপোষে এসে বসেছি। জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে ঠাকুরমশাই ঘরের বাইরে বেরিয়ে এসে আমাদের ঠিক মুখোমুখি বসে গড়গড়ার নলে টান দিয়ে অফুরন্ত ধোয়া ছেড়ে বলতে আরম্ভ করলেন সেই আশ্চর্য ঘটনার কথা। পরের দিন সকালে জগন্নাথের মেয়ে দুর্গা কেমন যেন একটা ঘোরের মধ্যে তলিয়ে গেল। তার মাথা লম্বা লম্বা চুলগুলো বাতাসের সাথে উঠতে লাগলো। তার দুই চোখের উজ্জ্বলতা আরো কয়েক গুণ বেড়ে গেল। আমি দেখলাম তার সমগ্র শরীর হতে বিক্ষিপ্ত হচ্ছে এক ভীষণ সাদা উজ্জ্বল আলোর জ্যোতি। বাতাসের মধ্যে মিষ্টি বনফুল এবং চন্দনের গন্ধও পেলাম। জগন্নাথের অষ্টাদশী মেয়ে দুর্গা আমাকে চমকে দিয়ে আমার নাম ধরেই বলল, তারানাথ, এই মাধবপুর গ্রামের মধ্যে যে বিখ্যাত মা কাত্যায়নীর মন্দির রয়েছে, সেখানে বড় অবিচার ঘটছে তারানাথ। কাত্যায়নী মন্দিরের নতুন পুরোহিত নিজের লোভ সামলাতে না পেরে দেবীর গা থেকে খুলে নিয়েছে সমস্ত স্বর্ণের অলংকার। সেই পাপিষ্ট নরাধম দেবীর গা থেকে স্বর্ণালঙ্কার খুলে হুবহু একই রকমের দেখতে নকল কিছু গয়না পরিয়ে রেখেছে সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য। তার হেন কার্যে দেবী বড় কুপিত হয়েছেন তারানাথ। আর দেবীর এইরূপ অপমানের জন্য তার দুই সহচরী নেমে এসেছে এই গ্রামের সর্বনাশ ঘটাতে। বর্তমানে প্রতি রাতে মাধবপুর গ্রামের বুকে যেই ভয়ানক দুটি সাপের আগমন ঘটেছে, তারা আর কেউ নয়, তারাই হলো দেবীর দুই সহচরী, যারা শ্রীগালের বেশ ধারণ করে
দোষী নির্দোষ সকলকে শাস্তি দিয়ে চলেছে। তোমাকে একটা বিহিত করতেই হবে। সেই নরাধমের ভালো মানুষের মুখোশ সকলের সামনে টেনে ছিঁড়ে দাও তুমি তারানাথ। দেবীকে তার গহনা ফিরিয়ে দিয়ে পুনরায় নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে পুজো করো, তবেই দেবী সন্তুষ্ট হবেন। আর দেবী সন্তুষ্ট হলেই তার সহচরীরাও ফিরে যাবে। তারা আর এই গ্রামের বুকে কোনো মানুষের প্রাণ কেড়ে নেবে না। জগন্নাথের অষ্টাদশী যুবতী কন্যার মুখ থেকে এই কথাগুলো শুনে আমার সারা শরীরের সমস্ত লোমকূপ মুহূর্তের মধ্যেই খাড়া হয়ে উঠল। সর্বাঙ্গ জুড়ে একটা শিহরণের স্রোত বয়ে গেল। দুর্গার গলার আওয়াজ আমি এর আগেও শুনেছিলাম। তার গলার আওয়াজ মোটো এরকম ভারী, এরকম গাম্ভীর্যপূর্ণ ছিল না একেবারে। আমার মনে পড়ে গেল মধুসুন্দরী দেবীর কথা। মধুসুন্দরী দেবীর গলার আওয়াজের সাথে আমি ওই অষ্টাদশীর কণ্ঠস্বরের অনেক মিল খুঁজে পেলাম। বুঝতে পারলাম স্বয়ং দেবী মা অষ্টাদশী দুর্গার মধ্যে দিয়ে আমায় জানালেন আসলে ঠিক কি ঘটনা ঘটেছে গ্রামের বুকে সকলের অগোচরে। কথাগুলো বলেই জ্ঞান হারিয়ে মেঝের মধ্যে লুটিয়ে পড়ল দুর্গা। জগন্নাথ এবং তার স্ত্রীকে আমি বললাম ঠিক কি কি করতে হবে। লাল সালুর ঝোলার ভেতর থেকে একখানি মা তারার আশীর্বাদী জবা ফুল বের করে তা মাথায় বুলিয়ে দিতেই অষ্টাদশীর জ্ঞান ফিরে এলো। দুর্গার জ্ঞান ফিরে এসেছে দেখে আমি জগন্নাথের বাড়ি থেকে বেরিয়ে সোজা এসে উপস্থিত হলাম সেই গ্রামের প্রধান স্বপন বাবুর বাড়িতে। সমস্ত ঘটনার কথা তাকে খোলসা করে খুলে বললাম। স্বপন বাবু তার লেঠেল বাহিনী এবং গোটা গ্রামের মানুষকে সাথে নিয়ে আমার সঙ্গে এগিয়ে চললেন কাত্যায়নী মন্দিরের পানে। ছি ছি পুরোহিত মশাই, ছি! আমরা ভাবতেও পারছি না যে আপনি এরকম জঘন্য কাজ করতে পারেন বলে। আমাদের গ্রামের আগের পুরোহিত মশাইয়ের শরীর খানিকটা অসুস্থ হওয়ার জন্য আমরা এই মাত্র কয়েক মাস হলো আপনাকে দেবীর পুজোর কাজে মোতায়েন করেছি, আর আপনি এই মধ্যেই এরকম এক অনর্থক ঘটিয়ে ফেললেন। আপনার যদি অর্থের প্রয়োজন হতো তাহলে তো আপনি ব্যক্তিগতভাবে আমার কাছে এসে সেই কথাটা বলতে পারতেন, কিন্তু তাই বলে দেবীর গা থেকে অলংকার খুলে নেওয়ার মতো মহাপাপ করলেন। আজ কেবলমাত্র আপনার কারণে, আপনার জন্য আমাদের সমস্ত গ্রামবাসীদের ওপর নেমে এসেছে দেবীর কোপ। দেবী কাত্যায়নীর দুই সহচরী শ্রীগালের রূপ ধারণ করে আমাদের গ্রামের বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, অথচ তাদের বিন্দুমাত্র কোনো অপরাধ ছিল না এক্ষেত্রে। এর দায় কে নেবে? কে নেবে বলতে পারেন? সব দায় তো আপনার। মন্দিরের চাতালে উঠে স্বপন বাবু প্রবল মেজাজের সাথে কথাগুলো বললেন সেই মন্দিরের নতুন পুরোহিতের উদ্দেশ্যে। আমি দেখলাম এক তরুণ যুবক দেবীর মন্দিরের গর্ভগৃহের সামনের চাতালে দাঁড়িয়ে ছিল। বুঝতে পারলাম এই তবে সেই পাপিষ্ঠ ব্যক্তি। সবকিছু জানাজানি হয়ে গিয়েছে দেখে পুরোহিত এক প্রকার কেঁদেই উঠল। দুই হাত জড়ো করে সে গ্রামের প্রধানের পায়ের কাছে এসে লুটিয়ে পড়ে বলল, আপনারা আমাকে মার্জনা করুন স্বপনবাবু। সত্যি আমি বুঝতে পারিনি। সেই দিন হঠকারিতার বশবর্তী হয়ে এরকম একটা ভুল কাজ আমি করে ফেলেছিলাম, কিন্তু আপনি বিশ্বাস করুন এই কাজের পর আমি বুঝতে পেরেছি ঠিক কি মহা অন্যায়, কি মহা পাপ আমি করেছি। আমার বাড়িতে নানান আদি দৈবিক উপদ্রব শুরু হয়েছে। প্রতিটা রাত গভীর হলেই আমার বাড়ির চারপাশে কারা যেন ঝুনঝুন করে নূপুর বাজে ঘুরে বেড়ায়, খিলখিল করে হাসে। কখনো কখনো আবার খুব কাছ থেকে শ্রীগালের ডাক কানে আসে। এই সমস্ত অস্বাভাবিক ঘটনায় আমাদের পরিবারের সকলেই অত্যন্ত বড় ভয় পেয়ে রয়েছে। আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি।
আমি আমার এই হেন অপরাধের জন্য আমি সত্যি বড় লজ্জিত এবং ক্ষমা প্রার্থীও বটে। আমি দেবীর সমস্ত গহনা পুনরায় দেবীকে ফিরিয়ে দেব। আমি আর সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলাম না কিছুতেই। সেই তরুণ ব্রাহ্মণের উদ্দেশ্যেই বললাম, আমাদের কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, বরং যার সাথে এই অন্যায় তুমি করেছো তার কাছে ক্ষমা চাও। তোমাকে যদি কেউ ক্ষমা করেন তাহলে তা একমাত্র দেবীই করতে পারেন। তুমি মা কাত্যায়নের কাছে ক্ষমা চাও এবং তার সমস্ত গয়না তাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। সকল অলংকার শুদ্ধকরণ করে দেবীর মহাপুজোর মাধ্যমে পুনরায় তার অঙ্গে তা ধারণ করতে হবে। তবেই দেবী প্রসন্ন হবেন, তার ক্রোধ প্রশমিত হবে, এই সমগ্র মাধবপুর গ্রামও রক্ষা পাবে। তা না হলে দেবীর রোষানলে সবকিছুই ছাড়খাড় হয়ে যাবে। আপনি একেবারে যথার্থ বলেছেন। আমি সমস্ত গহনা ফিরিয়ে দেব এবং দেবীর কাছে নত জানু হয়ে ক্ষমা প্রার্থনা করব। আর কোনোদিনও ভবিষ্যতে এরকম ভুল কাজ আমি করব না। আপনারা প্রত্যেকে দয়া করে আমাকে আরেকটি সুযোগ দিন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের বিশ্বাস আমি পুনরায় অর্জন করব। অত্যন্ত নিষ্ঠার সাথে ভক্তি ভরে নিত্যদিন আমি দেবীকে পূজা করব। আজ থেকে আমার সমস্ত ধ্যান, জ্ঞান, চেতনা সবকিছুই হবে দেবী কাত্যায়নীকে নিয়ে। দেবী ছাড়া আমার চিন্তায় আর কখনো অন্য কিছুই থাকবে না। সেই পুরোহিত তার চুরি করা সমস্ত দেবীর গহনা আমাদের হাতে তুলে দিয়েছিল। স্বপনবাবুর তত্ত্বাবধানে গোটা গ্রামের মানুষকে সাক্ষী রেখে আমি একটি অত্যন্ত শুভ দিন দেখে তিথি নক্ষত্র যোগ বিচার করে দেবীর মহাপুজো সম্পন্ন করলাম। সমস্ত গহনা শুদ্ধিকরণ করে পুনরায় তো আবার দেবীর অঙ্গে পরিয়ে দিলাম আমার এই নিজের হাতে। সেই দিনের পর থেকে আর ওই দুই ভয়ানক শ্রীগালের দেখাও পাওয়া গেল না। সমস্ত গ্রামের মানুষ দেবী কাত্যায়নীর নামে জয়ধ্বনি দিল। তারা দেবী জ্ঞানে পুজো করলো জগন্নাথের মেয়ে অষ্টাদশী দুর্গাকেও। সমস্ত গ্রামের মানুষ দুর্গাকে মাথায় করে রাখল। এরপর থেকে সেই গ্রামের উপর যে কোনো বিপদের কালো ছায়া ঘনিয়ে এলে তার কারণ, ফলাফল এবং সমাধানের উপায় সবকিছুই আগে থেকে বলে দিতে পারত সে। দুর্গার কারণে দুর্গার মা বাবার মান সম্মানও যথেষ্ট বৃদ্ধি পেল। গোটা গ্রামের মানুষেরা জগন্নাথকে এবং তার স্ত্রীকে অনেক সম্মান করতে লাগলো। যতদিন বয়ে গেল ততই দুর্গার নাম ছড়িয়ে পড়ল গ্রামের পর গ্রাম জুড়ে। এক সময় সেখানকারই এক মস্ত ধনী ব্যবসায়ী বনেদি পরিবারের পুত্র নিজে জগন্নাথের বাড়িতে এসে দুর্গাকে বিয়ের প্রস্তাব দিল। সেই সুপাত্রের সাথে অষ্টাদশী দুর্গার বিবাহ সুসম্পন্ন হয়েছিল এবং তাদের বিবাহ দিয়েছিলাম আমি নিজে। জগন্নাথের অর্থনৈতিক দুর্দশা ঘুচে গেল চিরতরের জন্য। তাদের জামাতা অর্থাৎ দুর্গার স্বামী বিন্দুমাত্র কোনো অভাব আর রাখল না। ওই যে কথায় বলে না, যার শেষ ভালো তার সব ভালো, এই ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছিল। আরো কিছুদিন মাধবপুরে থেকে দুর্গার শ্বশুর বাড়ি ঘুরে এসে তারপর আমি আবার রওনা দিয়েছিলাম অচেনার উদ্দেশ্যে, অজানার হাত ধরে। এতক্ষণ ধরে ঠাকুরমশাইয়ের গল্প আমি এবং কিশোরী পুরোপুরি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আমাদের কারোর মুখ দিয়ে টু শব্দটি অবধি বের হতে চাইল না। খানিকক্ষণ পর সম্বিত ফিরে পেলে আমি এবার একটু গা ঝাড়া দিয়ে উঠলাম। ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে বললাম, ঠাকুরমশাই আজ তাহলে উঠি। গল্প যখন শেষ এবার তাহলে দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়াই আমাদের জন্য মঙ্গলজনক। আবার সামনের সপ্তাহে ছুটির দিন করে আপনার কাছে আসব। ঠাকুরমশাই সৌজন্যমূলক মৃদু হেসে আমার কথায় সম্মতি জানিয়ে আমাদের বিদায় দিলেন। কিশোরীকে সাথে নিয়ে ভিজে ছাতা মাথার উপর মেলে ধরে আমরা বেরিয়ে এলাম মঠ লেনের রাস্তায়। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। তার সাথে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।
খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।